গুড মর্নিং বন্ধুরা। পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, সংসারটা থাকতে গেলে কিন্তু কাজকর্ম করতেই হবে। আমারও শরীরের অবস্থা বেশি একটা ভালো না। অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে। তার মধ্যে মানসিক চাপ, চিন্তা, এগুলো তো আছেই। যাই হোক, ঘুম থেকে উঠেই সবার প্রথমে কাঁথা টাথা যা আছে সমস্ত কিছু নিয়ে বেরোলাম, তার সাথে বাসি বাসনপত্র। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের আম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা সবার প্রথমে চলে যায় আম গাছের নিচে। আর এখান থেকে দেখো পাকা পাকা অনেক আম, যদিও বা আমগুলোতে মাঝে মাঝে পোকা আছে, কারণ ওই যে বললে না, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস একটু হলেও থাকবে, সেটা হচ্ছে পোকা। মিষ্টি বেশি, তার জন্যই পোকা। আর এদিকে দেখো কতগুলো বাসন, এগুলো সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে, তারপরেই বাসনগুলো। বাবা ছোট ছেলেটাকে নিয়ে একটুখানি বাইরে গেল, কান্নাকাটি করছে, যেহেতু ঘরে থাকতেই যাচ্ছে না, তো বাবা নিয়ে একটুখানি বাইরে ওই সাইডে গেল বসে থাকতে। আরে আমি এদিকে তাড়াতাড়ি করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নেব। স্নানটা এখন আর 2 দিন ধরে সকালে করছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা মানেই ছোটো ছেলেটারও ঠান্ডা লেগে আছে। আর এদিকে ওকে বলছি যে কাঁকড়াগুলো একটুখানি ইসে করে দিও, মেরে দিও ইসে করে, আমি তো পারি না। তো বলে কি ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখানে একটা কথা বলে বন্ধুরা, মানুষ ইচ্ছে করে কোনো দিনও কিন্তু মানে মারা যায় না, তাই না বলো? তার পরিস্থিতি স্বাভাবিক অস্বাভাবিকের জন্যই কিন্তু মানুষ এই পথটা বেছে নেয়। তো সেরকমটাই আমার মাও করেছিল। তার যদি পরিস্থিতি ওইরকম না হতো, তাহলে হয়তো বা আজ পৃথিবী ছেড়ে চলে যেত। সবাইকে গুড মর্নিং জানি। আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজতে চলছে সকাল 7টা। কালকে রাতে বৃষ্টি হয়েছিল না গো? বৃষ্টি হয়েছিল কিনা আমি জানি না, কিছু পাইনি, কিন্তু হাওয়া ছিল, ওয়েদারটা ড্যাম ছিল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে, পড়তেছে তো। তো যাই হোক, আর ওয়েদারটা যদি এরকম ঠান্ডা ঠান্ডা থাকে বেশ ভালো হবে। ধান তো শেষ, সব মানে শুকানো শেষ। আর চিরার ধান দিয়ে আসা হয়েছে কালকে, আজকে নিয়ে আসবে। আজকে ভাতের ধানগুলো নিয়ে যাবে। দেরি করে নিলেও কোনো সমস্যা নেই, কারণ চাল আছে। তো জানো বন্ধুরা, একটা তোমাদের দারুণ কথা বলি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে, দাঁড়াও এখানে আসি, হ্যাঁ, কী হচ্ছে বলতো, লাইটগুলো লাগতেছে চোখের। তো তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাই কিন্তু নিরামিষ খায়, ঠিক আছে? মানে মাছ, মাংস, ডিম, শুকনা মাছ কোনো কিছু খায় না, একদম নিরামিষ, শুধুমাত্র পেঁয়াজ রসুনটা খায়। তো নিরামিষ খায়, কিন্তু বাবা এর আগে বর্ষার সময় অনেক মাছ ধরেছিল ছেলের জন্য, আমার বড় ছেলের জন্য। আর এবার বাবা হয়তো নাকি আমিষ খাওয়ার মানে মন চায় কি না আমি ঠিক বুঝতে পারি না, কারণ অনেকেরই হয় কি, যখন বয়সটা শেষ হয়ে যায়, মানে বয়স যখন বুড়ো হয়ে যায়, তখন ওদের না মন চায় আর কি খেতে, কিন্তু তখন লজ্জার জন্য খেতে পারে না। অনেকে আবার লাস্ট মুহূর্তে খেতে চায়, এমন আমি অনেক দেখেছি। আমার রিলেটিভদের মধ্যেই এরকম আছে, কেউ খেতে চায়, খেতেও না, ওর যখন যেদিন মানে শেষ মুহূর্তে বলছে যে আমাকে একটু মাংস করে দাও, মাংস ভাত খাবো, মাংস ভাত খেয়েই সে চলে যায়। তো এরকমটাই তো বাবারও হয়তো বা ইচ্ছে করে। আমরা অনেকেই বলেছি, বাবা তুমি যদি চাও খাও, কারণ কি মাছ মাংস এই সমস্তর মধ্যে যে প্রোটিনটা পাওয়া যায়, সেটা শাক পাতা এই সমস্ত কিছুর মধ্যে কি আর থোড়ি পাওয়া যায়? তো যাই হোক, বাবা নিয়ে আসছে এত বড় বড় কাঁকড়া। তো সেই কাঁকড়াই তো বলে, তো কাঁকড়াই তো বললাম। তো বাবা নিয়ে আসছে এত বড় বড় কাঁকড়া। তো সেই কাঁকড়াগুলো নিয়ে আমাদের 2 স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লাগছে। মানে যেই কাঁকড়াগুলো তুলছে, এমনি এদিকে ওদিকে সবাই পালাচ্ছে, ও একটা থাল দিয়ে ধরছে, আমিও গামলা দিয়ে ধরে ধরে রাখছি। তো বললাম যে কাঁটাগুলো, ওই যে ভিতরে যে একটা বড় কাঁটা যেগুলো দিয়ে ইসে করে, ওই কাঁটাগুলো ছাড়িয়ে দাও। তো ছাড়িয়ে দিচ্ছে। তো চলো তোমাদের দেখাই, এতগুলো কাঁকড়া নিয়ে আসছে। আর আজকে রান্না করব হচ্ছে কাঁকড়ার কষা। দারুণ লাগে আমার তো কাঁকড়া, মানে ফেভারিট। আমি এর আগে একবার রাশিদের বাড়িতে গিয়েছিলাম 2 বার, শুধুমাত্র কাঁকড়া খাওয়ার জন্য। আমি বললাম কাঁকড়া, মানে কাঁকড়াটা ভালো লাগে, আর হচ্ছে মাছের মধ্যে তেলাপিয়া মাছ। তো কাঁকড়া কি করেছে জানো, আমার ছেলেও মাঝে মাঝে বলে, আমি যদি বলি বাবা কি আনতে যাও বাজারে, বলে কি কাঁকড়া মাছ আনতে যাই। ও কোনোদিনও কিন্তু কাঁকড়া দেখেও নি, খায়ও নি, কিন্তু কীভাবে জানি ও বলে যে কাঁকড়া মাছ আনতে যাই। কত বড় বড় দাঁতন, এগুলো তো খাওয়া যায়। আর
এই হাড়িতে কিলবিল কিলবিল করছে কত কাঁকড়া। হ্যালো, মারো মারো মারো, রাতগুলো ছিল ডিম ভর্তি কাঁকড়াটাতে, দেখছো একদম পাকা কাঁকড়া যাকে বলে। কারণ কি কাঁকড়ার রং যদি একটু হলুদ হলুদ ধরে না, হ্যাঁ, আর এই দুটো ভাঙলে কাঁকড়ার পাওয়ার শেষ। মানুষের পাওয়ার কিসে শেষ কি জানি, তারপরে দৌড়াবে। এই দেখো মানুষের মতো, তাই না? হ্যাঁ, কি বড় বড় কাঁকড়া ছিল ওগুলো না? ঢালি এখনই তো কামড়াবে না গো, ভয়ের কিছু নেই, একটাও কামড়াবে না। ওদের কামড়ানোর যে মেন দুটা, এটা ধরো না, এটা বড় আছে, এটা বড়। আরো ধরবো? দুই হাতেই তো ধরতেছি, আরেকটা নেই। মানে এই পাশে দুটো সুদ ধরো। আমাকে ধরলো আর ধরবে না, কিচ্ছু করবে না, ধরলেও কিছু করতে পারবে না। তো এই যে বড় বড় কাঁকড়াগুলো, আমি কাঁকড়া মাছ খাইছি, বাঁচতেও পারি, তো আমি বাঁচবো না, এটা বরকে দিয়ে বাঁচাবো। কারণ কি আমি যদি এখন আরে এখানে কামড়ানোর মতো ওর কিছুই নাই। আমি এই যে দেখো না, আমি বাঁচিয়ে দিই তোমাকে, বল বুঝলা? এই যে এরকম করে একটা পয়সা দাও, আমি বাঁচতে পারি না। এই যে এগুলো ফেলবা, ওগুলো ফেলতে পারবো আমি। তারপরে হ্যাঁ, এগুলো বাটা করবো, এগুলো বাটা খাওয়া যায়। কাঁকড়া অল্প আনলে টেস্টি লাগে, এই বেশি আনলে পরে ভালো লাগে না। অনেকে কি করে এটা শুদ্ধা খায়, বাট এটা শুদ্ধা খেতে হয় না। পুরা কত সুন্দর ডিম হয়ে গেছে কাঁকড়াটাতে, ওয়াও। এই দেখো, এই কালো কালোগুলো ফেলে দিতে হয়, ডিমটা আলাদা থাকবে। ডিমটাও খাওয়া যায় অন্য কিছু। মানে এই কালোটা তো এই হচ্ছে কাঁকড়া, একটু আগে দিল কাঁকড়া ভাজা। আর কাঁকড়া আমার প্রিয় একটা খাদ্য। কাঁকড়ার পাগুলো হচ্ছে ইসে করবো, কি বলে যে ভাজা। তো চলো কাঁকড়ার রেসিপিটা করি সবার প্রথমে। তো আমি ইউটিউবে দেখে সত্যি কথা বলতে করতেছি, কারণ এর আগে আমি কাঁকড়া কোনোদিন রান্না করিনি, ভাজা খাইছি, রান্না করিনি। তো করার মধ্যে সবার প্রথমে দিয়ে দিব আলু। তোমার বাবা তো কাঁকড়া খায় না গো, খায় বোধহয় তোমার বাবা? আমি তো এক্সট্রা রান্না করবো না, খায়া দেওয়া যাও ভাত, পারো না, খায় না। হ্যাঁ, ভাত খাও, ভাত। বাবা অনেকে দেখছি মাংসের মতো করে করছি, শুধুমাত্র মাংসের মতো করে আমি করলাম। ফোড়নে পেঁয়াজটা না দিয়ে বাটা পেঁয়াজ দিলাম, আদা রসুন না। কড়াইটা চেঞ্জ করতে লাগে আমাদের, নোংরা কড়াই, চেঞ্জ করো।
তো বন্ধুরা এদিকে বাবা দেখো সকাল সকাল বাজার গেছে, গিয়ে নিয়ে আসছে হচ্ছে পুঁই শাক। তো সকালে যায়নি, মোটামুটি এই 10টা 10:30 এরকম টাইমে গেছে, যার কারণে আমার রান্না হয়ে গেছে, তারপরে বাবা গেছে। তো পুঁই শাক আনছে, আর আনছে হচ্ছে এই দেখো এই কচুগুলো, এগুলোকে আমরা বলি মুখী কচু, অনেকে অনেক নামে অনেক নাম হয়তো বলো, মানে আমাদের এখানে এগুলো মুখী কচুই বলে। আর একটা কচু আছে যেটা আর কি মানে জমিতে হয় আর কি, এই কচুটা তো বোনা হয় আর কি, আর যেটা জমিতে হয় ওটাকে বলে কি জানি কচুটার নামটা মনে পড়তেছে না, যাই হোক এরকমই দেখতে, ঠিক আছে। তো এই মুখী কচুটা নিয়ে আসছে, আর নিয়ে আসছে এই যে এই শাকটা। তো এই শাকটা না আজকে আর রান্না করব না। আর এই মুখী কচুটা না সর্দি হলে জ্বর হলে খাওয়া যায় না। এদিকে দেখো আমারও সর্দি, আমার 2 ছেলের সর্দি, তো আমি তো একদমই খাবো না, এই কচুটা একদম ধরবই না। আর পুঁই শাকও কিন্তু হচ্ছে সর্দিতে বলে খাওয়া যায় না, এই দুইটাই ঠান্ডা, তো সেজন্য আর আমি এই দুইটা কচু খাবো না। আর পুঁই শাকটা থাক, আজকে রান্না করবো না, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এদিকে ওই যে কচুটা দেখতে পারলে, সেই কচুটা দিয়ে হচ্ছে ছ্যাঁকা রান্না করতেছি। এই দেখো পিছলে পিছলে হয়, ছ্যাঁকার মধ্যে তো আর কিচ্ছু লাগে না, শুধু লঙ্কাটা বেশি করে দিতে লাগে আর রসুনটা। তো লঙ্কা রসুন আর হচ্ছে সোডা, খাওয়া সোডা, ওটা দিয়ে তারপরে কচুটা দিয়ে একটুখানি জাল করলে তারপরে হয়ে যায়। আচ্ছা এই কাঁঠাল পোস্ত বলতে, দাঁড়াও তোমাদের দেখাই, ধিপ করে পড়লো, মনে হচ্ছে তো কাঁঠাল। চলো তো গিয়ে দেখি জানলা দিয়ে কোন দিকে জানি পড়লো। ওই যে দেখো দেখো, ওই যে দেখতে পাচ্তেছো কাঁঠালটা, ওই যে ধাপ করে পড়ছে কাঁঠালটা। ওই জানতে যাচ্ছে মিতু তোমার সর্দি কিরকম? সর্দি পুরা অ্যান্টিবায়োটিক খেয়েছি বন্ধুরা, কি বলবো, প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে শরীরে একদম অবস্থা টায়ার্ড হয়ে গেছে, মানে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। যতটা না দুর্বল ছিল তার থেকে বেশি দুর্বল হয়ে গেছে এই অ্যান্টিবায়োটিক খেয়ে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, কাঁকড়ার তরকারি করেছি, কাঁকড়ার কি বলে ওটাকে, কি বাটা করেছি, আর হচ্ছে ওই যে কচুটা রান্না করলাম। তো রান্না বান্না শেষ, এখন বড়টাকে স্নান করাবো, বড়টাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। ছোটোটা এখন দোলনাতে ঘুমাচ্ছে, তারপরে ওকে ঘুম পাড়াবো, আর ওকে ঘুম থেকে তুলেই আর কি স্নান করাবো না। ঠাকুরের কৃপে নার্সিংহোম থেকে আসার পরে ওকে এখনও অবধি কোনো ডাক্তার দেখানো হয়নি। ও কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, কি অবস্থা আমার। সবাই বলো আমাকে, জানি কমেন্ট করে যে মিতু শরীরের যত্ন নাও, শরীরের যত্ন নাও। আমি না, একে তো নিজের টায়ার্ড, একটা টায়ার্ডনেস ভাব সব সময় থাকে, রাতে ঘুম কম হয়, তারপরে এই সমস্ত কিছু আছে, তারপরে এই যে ছেলেদের 2 ছেলের ঝামেলা, ওদের অশান্তি, এই সমস্ত কিছু, তারপরে খাওয়া ঘুম ঠিক নেই, তার সাথে মানসিক অনেক প্রেশার আছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউটিউবে চাইলেও মন চাই, কিন্তু চাইলেও আমরা বলতে পারি না, কারণ আমি অনেকের মতো ঠিক আমি পারি না যে নিজের কেচ্ছা কাহিনী যদি আমি ইউটিউবে তুলে ধরি। আমি যদি ইউটিউবে তুলে ধরি তাহলে আমার কন্টেন্টের কোনো অভাব হবে না, জানো। আমি নিত্য নতুন কন্টেন্ট দিতে দিতে বলতে পারো আমি হাঁপাবো না, তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে। নিত্য নতুন কন্টেন্ট দিতে পারি যদি আমি আমার রিয়েল লাইফটা তুলে ধরি, তাহলে নিত্য নতুন কন্টেন্টের অভাব হবে না, ভিউয়ের অভাব হবে না, ভিউসের অভাব হবে না, প্লাস যারা কন্ট্রোভার্সি যারা আর কি করে, তাদেরও আমার ভিডিও দেখে দেখে আমার ভিডিও মানে করতে করতে তারা হাঁপিয়ে যাবে। কিন্তু আমি পারি না, সত্যি কথা বলতে, আমি কন্ট্রোভার্সি নিতেই পারি না। আমার ওই মানসিকতাটাই নাই যে আমি কন্ট্রোভার্সি, সহ্য ক্ষমতাই নেই যে আমি কন্ট্রোভার্সি নিতে পারবো। আমি শুরু থেকেই তোমরা দেখেছো আমি ডেইলি লাইফস্টাইল করি, আমি সিম্পল সাধারণভাবে আমি আমার ব্লগ করি, যাতে যতটুকু ভিউজ হোক, 10,000 15,000 20,000 এটাই ঠিক আছে। আমি অতিরিক্ত খাই অতিরিক্ত ভিউ, অতিরিক্ত আমি চাই না। আমার মাস গেলে একটা সাধারণ যেরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুকু ইনকাম হলে সচ্ছলভাবে চলে যায় ওরকমটাই হোক, ওরকমটাই চাই। কিন্তু না, মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানো, আমার মনের কথাগুলো কাউকে বলি। আমার মনের কথাগুলো শোনার মতো বা বলার মতো কোনো লোক নেই। প্রত্যেকটা
মেয়েরই মনের কথা বলার মতো বা মনের কথা শেয়ার করার মতো অনেক থাকে, স্পেশাল হচ্ছে বাপের বাড়ি। আমি কাকে বলবো বলো আমার মনের কথা, আমার দুঃখ কষ্ট কাকে বলবো? আমার এমনই কপাল, রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন আমি চুপ হয়ে যাই, কারণ আমি পারি না আমার মনের কথাগুলো আমি কাউকে বলতে। এখন তোমরা বলবে মিতু তোমার তো মামি আছে, আসলে না প্রত্যেকটা কথা আবার আমি শেয়ার করতে পারি না, কারণ ওই যে আমার একটা খারাপ দিক কী বলতো, তখন সবাই বলবে যে আজকে যদি আমরা সবাই দেখে শুনে বিয়ে দিতাম, তাহলে যদি দেখাশোনা করে বিয়ে দিতাম তাহলে না হয় তুই আমাদের বলতে পারতি যে তোমরা দেখাশোনা করে আমাকে বিয়ে দিছো, এখন দেখো। কিন্তু আমি নিজে পছন্দ করে বিয়ে করছি, তো এখানে সব থেকে দোষী তো আমি না। তো হ্যাঁ, হাজব্যান্ডের দিক দিয়ে এমন না যে আমি হাজব্যান্ডের দিক দিয়ে কথা বলছি, হ্যাঁ প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সেটা আমাদের মধ্যে মিটমাটও হয়ে যায়। মানে আমাদের ঝগড়াগুলো অন্য রকমের হয়, ওর সাথে আমার এই ভিডিও করা নিয়ে ওই সমস্ত ঝগড়া হয়, গভীরভাবে ও আমাকে অতটাও হার্ট করে না। কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে গভীরভাবে হার্ট হয়েছি, কারণ কি আমি একটা কথাই বলি, হ্যাঁ তোমাদের এই উত্তর জানতে চাই, তোমরা আমাকে উত্তরটা দিও। তো আমাকে কেউ একজন বলেছে, কেউ ভিডিওতে এসেও বলেনি, কেউ কমেন্ট করেও বলেনি, আমাকে নর্মালি কেউ দুঃখ দিয়ে বলেছে আমি জন্মের পর থেকে নাকি অনেকের মাথা খেয়ে নিয়েছি। তোমরাই বলো, আমার যখন জন্মের পর 9 মাস আমার বয়স, তখন আমার মা মারা গেছে। সেটা আমার জন্য না, আমার মার জীবনের কিছু খারাপ অভিজ্ঞতা আছে যার কারণে সে সুইসাইড করেছে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা বা পারিপার্শ্বিক কিছু কারণের জন্য তারা সুইসাইড করেছে, সে সুইসাইড করেছে, সেটা আমার দোষ না, তাই না? তখন আমার বয়স মাত্র 9 মাস। যদি বা মানতাম আমার জন্মের সময় আমার মা মারা যেত, কিন্তু আমার জন্মের সময় তো আমার মা মারা যায়নি। দেন আমার দাদু মারা গেছে, সেটাও আমার জন্য মারা যায়নি, দাদু নিজে কিছু কারণের জন্য মারা গেছে, এই একটা কারণ। তো আমি কিভাবে কারো মাথা খেয়েছি? আমার মনে হয় না কেউ মারা গেলে সে কারো মাথা খায়। আর কথাগুলো যখন আমাকে বলা হয় না, তখন আমার বুকের ভিতরটা ফেটে যায়, কারণ আমি কাউকে সেই জিনিসগুলো বলতে পারি না, সহ্যও করতে পারি না। এই বন্ধুরা, অনেক কথাই তোমাদের শেয়ার করলাম। ইউটিউবে অনেকেই আছে যারা জীবনটার সমস্ত কিছু তুলে ধরে, সত্যি মিথ্যা সমস্ত কিছু। কিন্তু আমি যদি সত্যি ঘটনাগুলো তুলে ধরি না, শেষ হবে না। এখন বড় ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি, তারপর ছোটটাকে করবো।